প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশ নিবেদিত সুস্থ জীবনের গল্প অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রে। আজ আমরা কথা বলবো বুকে জ্বালাপোড়া নিয়ে। আমরা দৈনন্দিন এমন অনেক কাজকর্ম করি, এমন অনেক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হই যাতে করে আমরা খুব হামেশাই বুকে জ্বালাপোড়া ভোগ করি। তবে জ্বালাপোড়াগুলো কখন আপনার অস্বস্তির কারণ, কখন চিকিৎসকের কাছে যাবেন এবং কোন ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা জরুরি, কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেখ বাহার হোসেন, যিনি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোন্টোলজিস্ট স্কয়ার হসপিটাল লিমিটেড। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছি এবং নিত্যদিনে প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো ব্যক্তি বুকে জ্বালাপোড়া ভোগ করে থাকেন, কিন্তু আমরা কখন বুকে জ্বালাপোড়াকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লেক্স ডিজিজ হিসেবে চিন্তা করব? ধন্যবাদ। বুকে জ্বালাপোড়া হয়নি এরকম মানুষ তো খুবই কম। বুকে জ্বালাপোড়া হলে বুকের যেসব অর্গান আছে, যেমন বুকের প্রধান অর্গান হলো হার্ট, ফুসফুস, খাদ্যনালী, এই সবগুলি যে কোনো একটা অসুখ হলেই বুকে জ্বালাপোড়া হতে পারে। কিন্তু খাদ্যনালী যেহেতু খাদ্য সংক্রান্ত খাদ্য পাস করে, সেজন্য খাদ্যনালীতে যদি আনইউজুয়ালি পাকস্থলীর রস, পাকস্থলীর খাবার উঠে আসে, তাহলে যেই জ্বালাপোড়া হয় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। মানে গ্যাস্ট্রিক কন্টেন্টস যদি আনইউজুয়ালি খাদ্যনালীতে উঠে যায়, সেটাকেই বলা হয় জার্ড অথবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স। 100 বছর আগে 1925 সালেই প্রথম এই বুকে জ্বালাপোড়া যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের জন্য হয় সেটা মনে করা হয়েছিল, এবং তার 10 বছর পরে একজন আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নাম হলো আশার উইঙ্কেলস্টেইন, উনি প্রথম এই রোগের বর্ণনা দেন এবং এই রোগের নামকরণ করেন যে এটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। আচ্ছা, খুব চমৎকারভাবে বলেছেন স্যার। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় বুকে জ্বালাপোড়া করছে, বুক ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, এটাকে অনেক ক্ষেত্রে আমরা অ্যাসিডিটি ভেবে খুব একটা গুরুত্ব দিই না। আমরা অনেক ক্ষেত্রে অনেকে শঙ্কিত হয়ে যান যে আমার হৃদরোগ হলো কিনা। আমরা দুটো ডিফারেন্স কিভাবে করতে পারি? এটা খুবই সুন্দর প্রশ্ন, কারণ আমি আগেই বললাম যে বুকে জ্বালাপোড়া বুকের যেসব যন্ত্রপাতি আছে, যেসব অর্গান আছে, এসবের অসুখ থেকেই হয়। সো বুকের প্রধান একটা অংশ হলো হার্ট। সো বুকে জ্বালাপোড়া হলে হার্টের অসুখ হওয়ার কথা চিন্তা করা এটাই তো স্বাভাবিক। এবং উল্টো, যে বুকে জ্বালাপোড়া হলেই যে শুধু হার্টের অসুখ হবে তা তো নয়। হার্টের অসুখের জন্য অ্যাসিড রিফ্লাক্স এটাও অনেকাংশে দায়ী। ফুসফুসের পর্দা আছে, ফুসফুসের অসুখ আছে, আমাদের থোরাক্সের মধ্যে, বুকের মধ্যে অন্যান্য অর্গান আছে, ওইসব অর্গানেও যদি অসুখ হয় তাহলেও বুকে জ্বালাপোড়া করে। এখন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের জন্য যেই জ্বালাপোড়া আর হার্টের জন্য যেই জ্বালাপোড়া, এদের খুব ডেফিনিট ডিমার্কেশন আছে। যেমন একটা হলো খাদ্য রিলেটেড, আর একটা হলো অ্যাক্টিভিটিস রিলেটেড। বুকে জ্বালাপোড়া যদি হার্টের কারণে হয় তাহলে সাধারণত সে যখন রেস্টে থাকে তখন হয় না। সে যখন হাঁটাচলা করে, হার্টের উপরে কিছুটা এক্সর্শন হয়, সিঁড়ি বায়, তখন তার যেই জ্বালাপোড়া হয় সেই জ্বালাপোড়ার সাথে অনেক সময় তার শ্বাসকষ্ট কিছুটা লাগতে পারে, বুকে ধড়পড় লাগতে পারে। স্পেশালি ওই বুকের জ্বালাপোড়াটা যদি কোনো পেশেন্ট বলে যে আমার বাম দিকে যায়, আমার জয়ের দিকে যায়, তখন আমরা মনে করি যে এটা রিফ্লেক্সের থেকে হার্টের জন্য বেশি দায়ী, তখনই হার্ট পরীক্ষা করতে হয়। আচ্ছা, তো আমরা যদি ধরেই নেই যে আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হয়েছে এবং হার্টে কোনো সমস্যা হয়নি এবং পরীক্ষার মাধ্যমে এটা কনফার্মেশন হয়, সেক্ষেত্রে স্যার করণীয় কি? যদি হার্টের ডিজিজ আমরা এক্সক্লুড করি তাহলে আমরা এই যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের যেই মোটর, সেই হিসাবে আমরা ইনভেস্টিগেশনস করব। প্রথম রুগীর সাথে কথা বলবো, রুগীকে জিজ্ঞেস করব তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের জন্য যেই জ্বালাপোড়াটা হয় সেটা কখন হয়, সেটা কি খাওয়ার সাথে রিলেটেড, সেটা কি অতিরিক্ত ভোজনের সাথে রিলেটেড, সেটা কি শুয়ে পড়ার সাথে রিলেটেড। এই কথাগুলি যখন আমরা পেয়ে যাই এবং তার জ্বালাপোড়া যদি সে বলে যে আমার মুখেও অম্ল স্বাদ লাগে, আচ্ছা, তখন তো আমরা বুঝতে পারি যে এটা ফুড রিলেটেড।
এবং পেটের খাবার বুকে উঠে যায়, সেই জন্যই জ্বালা পোড়াটা হয়। তো আমাদের পেটের খাবার যখন মুখ গহ্বরে চলে আসছে, টক ঢেকুর তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো হলে আসলে করণীয় কি? প্রথম করণীয় হলো পেশেন্টকে তার ডক্টরের কাছে যেতে হবে। তারপরে সে যখন বুঝতে পারে যে তার পার্টিকুলার কোনো খাওয়ার জন্য, কোনো পজিশনের জন্য এই অসুবিধাটা হচ্ছে, তখন সেই প্রথম তার অসুবিধাগুলি নিজে যেগুলি পারে এগুলি বন্ধ করবে। যেমন আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্সের জন্য যেসব দায়ী আছে এর মধ্যে পেশেন্ট ফ্যাক্টরটাও একটা দায়ী। আচ্ছা। যেমন সে বেশি খেলে তার বুকে জ্বালা পোড়া করবে, সে যদি খাবার সাথে সাথে শুয়ে পড়ে তাহলে পেটে জ্বালা পোড়া করবে। মানে খাওয়ার পরে তাকে করতে হবে হি হ্যাড টু টেক দি হেল্প অফ গ্র্যাভিটি। আচ্ছা। খাওয়ার পরে কিছুক্ষণের জন্য সে যদি আপরাইট থাকে তাহলে খাওয়াটা আল্লাহর দেওয়া নিচের দিকে যাওয়ার সাথে সাথে গ্র্যাভিটিও তাকে কিছুটা হেল্প করবে। এবং সব খাবার যখন পাকস্থলিতে চলে যায়, সাধারণত পাকস্থলীর উপরে খাদ্যনালীর যে স্পিংটার আছে, আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার, সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। যদি সেটা বন্ধ হয়ে যায় তখন তার খাওয়া উপরে উঠবে না। কিন্তু পেশেন্টের এই অবস্থার পরেও যদি তার খাদ্য উপরে উঠে যায়, তখন আমরা চিন্তা করব যে তার এই অর্গানের কিছু ডিফেক্ট হয়েছে। যেমন কারণগুলির মধ্যে একটা হলো, আমরা বলি যে খাদ্যনালী পাম্প করে করে খাওয়াটা পাকস্থলীতে পাঠায়। এই পাম্প যদি ডিসঅর্গানাইজড হয়, সাধারণত এক অংশ পাম্প করে আরেক অংশ খুলে যায়, সো খাওয়াটা সিনক্রোনাইজ নিচের দিকে নেমে যায়। এই ইনকোঅর্ডিনেশন যদি হয় তাহলেও তার বুকে খাওয়া আটকাবে। আচ্ছা। খাদ্যনালীটা পরিষ্কার হবে না, প্রলং টাইম থাকবে। সেকেন্ড হলো, যদি তার এই লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার, আমরা যেটা বললাম যে খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝখানের দরজা, এটা যদি ডিফেক্টিভ হয় তাহলে সে যদি আপরাইট না থাকে তাহলে পেটের খাওয়া উপরে চলে আসবে। পেটের ফুড কন্টেন্টস, পেটের যেই সিক্রেশন, এগুলিতে কি থাকে? পেটে থাকে অ্যাসিড। সেই অ্যাসিড যদি খাদ্যনালীতে আসে, ডেফিনেটলি তখন তার বুকে জ্বালা পোড়া হবেই। খাদ্য পাকস্থলীতে আর কি থাকে? আরও থাকে পেপসিন, আরও থাকে বাইল। এগুলি সবগুলি ভেরি করোসিভ। আচ্ছা। আল্লাহ তাআলা বানিয়েছে খাদ্যনালী উইথ স্কোমাস সেল ইপিথেলিয়াম। খাদ্যনালীর কোটিংটা হয়, মিউকোজাল কোটিংটা হয় স্কোমাস ইপিথেলিয়াম দিয়ে, আর পাকস্থলীর কোটিংটা হয় কলামনার সেল ইপিথেলিয়াম দিয়ে। কলামনার সেলটা কুইক টার্নওভার হয়। আচ্ছা। অ্যাসিডে ওকে যতই সে ধ্বংস করুক, সেটা টার্নওভারের পরে ওটা আবার হিল হয়ে যায়। কিন্তু খাদ্যনালী হলো স্কোমাস সেল, আমাদের চামড়ায় যে স্কোমাস সেল আছে সেটা। তার মানে এটা এমনভাবে তৈরি করা যে এটা রেজিস্ট্যান্স পাওয়ার বেশি। আচ্ছা। সেই রেজিস্ট্যান্স পাওয়ারে যদি অনেকক্ষণ অ্যাসিড, পেপসিন, বাইল এক্সপোজার থাকে তাহলে সেটাই তো পুড়ে যায়, একদমই ইরোশন হয়ে যায়। এই পুড়ে যাওয়া, ইরোশন হয়ে যাওয়া, এটাকেই আমরা বলি রিফ্লেক্স ইসোফেজাইটিস। আচ্ছা। সো আমাদের এই অ্যাসিডটা কমাতে হবে, আমাদের ফুড কন্টেন্টটা উপরে না ওঠার ব্যবস্থা করতে হবে, তাহলেই রোগী ভালো থাকবে। একদমই তাই স্যার, খুবই চমৎকারভাবে বলেছেন। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি এত জটিলতা ভোগ করুক, টক ঠেকুর, বদহজম, খাবারে হজমে অসুবিধা। তো এগুলো রোধে আপনার পরামর্শ কি থাকবে? এগুলির রোধের জন্য প্রথম হলো যে পেশেন্টের করণীয়, এক নম্বর হলো তাকে বুঝতে হবে যে কোন খাবারটা খেলে, এটা হলো ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, তার বুকে জ্বালা পোড়া বেশি হয়। আমরা সাধারণত বলি বেশি খেলে হয়, আমরা বলি অ্যালকোহল খেলে হয়, আমরা বলি বেশি চা খেলে হয়, আমরা বলি কফি খেলে হয়, চকলেট খেলে হয়, বেশি ফ্যাট খেলে হয়। সো এইসব খাবারগুলি তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সে ইন্ডিভিজুয়াল হিসাবে বুঝতে হবে কোনো পার্টিকুলার খাওয়াটা কি তাকে অসুবিধা করছে কিনা, সেটা সে নিজেই এটা বাদ দিতে হবে। আর যেটা বললাম, খাওয়ার পরে সাথে সাথে পানি খাবে না। আমরা বলি 1.5-2 ঘন্টা পরে পানি খেতে হবে, অথবা যে কোনো লিকুইড খেতে হবে। মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। মানে আমরা কেন সাথে সাথে পানি খেতে পারবো না? কি ধরনের সমস্যা হতে পারে? পানি খেলে স্টোমাকে গিয়ে যে ফুড কন্টেন্টস আছে সেটা আরো লিকুইড হয়ে যাবে। আচ্ছা। সেই লিকুইডটা মানে একটু নড়াচড়া হলেই তো ছিলকে উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই উপরে উঠে গেলেই তো পেশেন্টের সিমটমস হবে যে বুক জ্বালা পোড়া শুরু হবে। সেই জন্যই খাবারগুলি নিচে গিয়ে সেটেল হওয়ার পরে পানি খেতে হবে ফার্স্ট, এবং খাবার সাথে সাথে শুতে পারবে না। আচ্ছা। খাওয়ার পর 1 থেকে 2 ঘন্টা সে আপরাইট থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, টিভি দেখুক, খবর কাগজ পড়ুক,
শুতে পারবে না, বেন ফরওয়ার্ড হতে পারবে না। ইভেন আমরা বলি যে আপনি শোয়ার 2 ঘন্টা আগে খেয়ে নেবেন, তারপরে শুবেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য, অনেক কিছু জানলাম স্যার। প্রত্যেকটি দর্শক হয়তো বা এই তথ্যের মাধ্যমে উপকৃত হয়েছে। একদম আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, বুকে কোনো জ্বালা পোড়া, টক ঢেকুর কিংবা বদ হজম হলে অবশ্যই জীবনযাপনে পরিবর্তন আনি এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া তথ্য মতে খাদ্যাভ্যাসে একটুখানি পরিবর্তন আনি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।